আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমনা ঘোষ। শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিডিআর বিদ্রোহী হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও সাজা শেষ হওয়া ২ শতাধিক আসামির বিস্ফোরক মামলায় জামিন, খুশি স্বজনরা। পরবর্তী সাক্ষ্য ১০ ফেব্রুয়ারি। অনুপ্রবেশকারীরা বিএনপিতে ঢুকে দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে, অভিযোগ তারেক রহমানের। শ্রদ্ধা ভালোবাসায় শহীদ জিয়াউর রহমানের জন্মদিন পালন। একই সাথে চলতে পারে সংস্কার ও নির্বাচন, মন্তব্য মির্জা ফখরুলের। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরেই চলছে ভোট আয়োজনের প্রস্তুতি, জানালেন সিইসি। সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বাসা থেকে ১৬ লাখ টাকা উদ্ধার। পুতুলের নিয়োগ দুর্নীতি অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিচ্ছে দুদক। এবং ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর, স্বস্তি ফিরেছে ফিলিস্তিনিদের মাঝে। স্বাগত জানালো বিভিন্ন দেশ ও সংগঠন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বহুলালোচিত বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন পেলেন হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও সাজা শেষ হওয়া ২ শতাধিক আসামি। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিশেষ ট্রাইব্যুনাল ১-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার অস্থায়ী আদালত তাদের জামিন দেন। এই খবর শুনে খুশিতে আবেগতাড়িত হয়ে পড়েন বিডিআর জওয়ানদের স্বজনরা। এমদাদুল হকের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। ১৬ বছর পর বাবা বিডিআর সদস্য সিরাজুল ইসলামের জামিনের খবর শুনে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মেয়ে শারমিন বিথি। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালত প্রাঙ্গণে এক অন্যরকম আবহ। এ অশ্রুর আর্তনাদ যে ভাষায় প্রকাশ করবার নয়। আমার বাবা যে নির্দোষ ছিল, আমার বাবা কোনো দোষ করে নাই, তার প্রমাণ হয়েছে। আমার বাবা কোনো দোষ করে নাই, আমার বাবা কোনো দোষ করে নাই, আমার বাবা বিডিআর বিদ্রোহী না, আমার বাবা বিদ্রোহী না। তোর জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু এই ১৬টা বছর কখনোই দিতে পারবো না। আমার ভাই অপরাধ করেনি, আমরা বারবার বলেছি আমার ভাই এগুলা এই হত্যা এই বিদ্রোহের সাথে আমার ভাই জড়িত ছিল না। বহুল আলোচিত বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার জামিন শুনানিকে কেন্দ্র করে রোববার সকালেই অস্থায়ী আদালতে হাজির করা হয় বিডিআর জওয়ানদের। বেলা ১১টার পর আদালতের বিচার কাজ শুরু হয়। পরে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ পারভেজ সাক্ষ্য গ্রহণ পেছানোর আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন সাক্ষ্য নেয়ার প্রার্থনা করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বেলা ১:১২টায় আদালতে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ মোহাম্মদ ইউসুফ। যারা নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এইরকম যারা আছে তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। মাননীয় আদালত আমাদেরকে বলেছেন যে আজকে যারা সম্পূর্ণরূপে খালাস তাদের বিষয়টা ওনারা নিষ্পত্তি করেছেন, আর ১০ বছর যেগুলো আছে ছিল যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের বিষয়গুলো পর্যায়ক্রমে আমাদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত বিবেচনা করবেন। আজকের এই বিচারাধীন বিস্ফোরক দ্রব্য মামলায় অনেকের নাম সেখানে এসেছে, তাদের সম্পর্কে অভিযোগের বিষয় রয়ে গেছে। সেই অংশটা বিজ্ঞ আদালত যখন তাদের জামিনের আবেদন আসবে সেখানে বিবেচনা করবেন। আমরা মনে করি তাদের বিরুদ্ধে অভিযোগ রেকর্ডে প্রতিফলিত। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। তখন হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়, কিন্তু হত্যা মামলায় খালাস পেয়ে গেলেও বিস্ফোরক মামলার কারণে প্রায় ৪০০ বিডিআর জওয়ানদের মুক্তি আটকে থাকে। এর মধ্যে মারাও গেছেন কয়েকজন। এর আগে সকাল থেকেই জামিন শুনানিকে কেন্দ্র করে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে হাজির হন বিডিআর পরিবারের সদস্যরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই স্বজনরা হাতে প্লেকার্ড নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন। জানান, জামিন না হলে এই সরকারকে এর চরম মূল্য দিতে হবে। অবশেষে মুক্ত আকাশ দেখার খবর পেলেন প্রায় ২০০ জন, রইল বাকি আরও প্রায় ২০০।
প্রায় 200 জন বিডিআর জওয়ানের জামিনের খবরে নতুন করে ইতিহাস গড়ল ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালত, যেখানে প্রায় 16টি বছর ধরে তার প্রিয় সন্তান বাবাকে বাবা বলে ডাকতে পারেনি, যে বাবা তার সন্তানের মুখ দেখেনি। এমন অবস্থায় এখন তাদের প্রত্যাশা বাকি যারা রয়েছেন তারাও যেন দ্রুত এই জামিনের আওতায় চলে আসেন। ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মাসহারুল হক মুহাচির, এটিএন বাংলা, কেরানীগঞ্জ, ঢাকা। কমল, তার জন্ম বগুড়া জেলার নিভৃত বাগবাড়ি গ্রামের এক অতি সাধারণ পরিবারে। কমল নামের সেই জিয়াউর রহমান 1971 সালে স্বাধীনতার ঘোষণা আর রণাঙ্গনে সাহসী ভূমিকা রাখায় হয়ে যান বাংলাদেশ সৃষ্টির এক বর্ণাঢ্য ইতিহাসের অংশ। সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের হাল ধরার পাশাপাশি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। 89তম জন্মদিনে জিয়াউর রহমান বীর উত্তমের অজানা অনেক তথ্য থাকছে আমাদের বিশেষ প্রতিনিধি এস.এম. আশরাফের প্রতিবেদনে। তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে, কোটি কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের দেশটা জুড়ে। মানুষ চলে যায় কিন্তু থেকে যায় তার কর্ম, যা তাকে অমর করে। আর এজন্যই বলে কীর্তিমানের মৃত্যু নেই। জিয়াউর রহমান ছিলেন কীর্তিমান এমনই এক অবিসংবাদিত রাষ্ট্রনায়ক। মৃত্যুর 4 দশক পরেও এখনো মানুষের হৃদয়ের মণিকোঠায় তিনি অম্লান। আমি মেজর জিয়ার কথা বলছি। 1971-এর 25শে মার্চের পর যখন সমগ্র জাতি দিশেহারা, পাকিস্তানি সেনা হামলার মুখে কি করা যায় সে নিয়ে কিং কর্তব্য বিমূঢ়, সেই অবস্থায় জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন পাকিস্তানিদের বিরুদ্ধে এবং তার যে চিফ স্থানীয় কর্নেল জানজোয়া তাকে হত্যা করে বিদ্রোহের সূচনা করেন। এবং শুধু তাই নয়, তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাও দেন। প্রত্যেকেই ভেবেছে যে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমাদের একটা সম্ভাবনা আছে এবং আমাদের ভবিষ্যৎ আছে, আমাদের জাতি চিরতরে অন্ধকারে ডুবে যায়নি। 75 পরবর্তী অস্থিতিশীল বাংলাদেশে সেনা বিদ্রোহ, পাল্টা বিদ্রোহ আর দেশ বিদেশি নানা ষড়যন্ত্রে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন বিপন্ন, ঠিক তখন আবারও ত্রাতা হয়ে দেশের হাল ধরেন সেই মেজর জিয়া। সেনা ছাউনিগুলোতে শৃঙ্খলা প্রতিষ্ঠা খুব কঠিন একটা কাজ ছিল। সেই কঠিন কাজ তিনি অত্যন্ত যোগ্যতার সঙ্গে সমাধান করেছেন। সেনা ছাউনিতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন। কারণ একটি সেনাবাহিনী যদি উচ্ছৃঙ্খল হয়ে যায়, এর চাইতে বিপজ্জনক আর কিছুই হতে পারে না একটা রাষ্ট্রের জন্য, এবং সেটা রাষ্ট্রের মৃত্যুও ঘটাতে পারে। সেই অবস্থা থেকে তিনি দেশকে রক্ষা করেছেন। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান, তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। অধ্যাপক মাহবুব উল্লাহ আরো জানান, নানা বর্ণের নানা ধর্মের মানুষকে এক সুতোয় গাঁথতেই জিয়াউর রহমান গোড়াপত্তন করেন বাংলাদেশি জাতীয়তাবাদের। যদিও তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে বিএনপি নানা সময় দেশ ও দলের জন্য সংকট ডেকে এনেছে বলেও মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। তার জাতীয় চেতনা যে শুধুমাত্র ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বা ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে বা তার সম্প্রসারণ বিরুদ্ধে, শুধু তাই নয়, তিনি কিন্তু বৈশ্বিক পরিসরে জোট নিরপেক্ষ নীতি দৃঢ়তার সঙ্গে অনুসরণ করে পাশ্চাত্য এবং প্রাচ্যের মাঝখানে একটা স্বাধীন নিরপেক্ষ পররাষ্ট্র নীতি গড়ে তোলার চেষ্টা করেছেন। ইতিহাসে আমরা যেটা দেখি, কোনো মহৎ নেতা যেভাবে তার জাতিকে পথ দেখাতে পারেন, তার উত্তরসূরিরা কিন্তু তত সার্থকভাবে সেটা পারেন না। আমি রচে যাব বিজয়ের জয়গান। সরকার পরিবর্তনে বিভিন্ন সময়ে ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানের অবদানকে মুছে ফেলার চেষ্টা হয়েছে জানিয়ে অধ্যাপক মাহবুব উল্লাহর মন্তব্য, এতে মেজর জিয়া সাধারণ মানুষের কাছে হয়েছেন আরো জনপ্রিয়, প্রাসঙ্গিক। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও, এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান। 5 আগস্টের পর অনুপ্রবেশকারীরা বিএনপিতে ঢুকে দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন,
ভিন্ন মত বা আদর্শ থাকতে পারে, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটের প্রশ্নে সবাইকে একমত থাকতে হবে। জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে এগোতে পারলে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলেও মন্তব্য করেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় দলের সিনিয়র নেতারা জিয়াউর রহমানের কর্মময় জীবনের সফলতা তুলে ধরে বলেন, সৈনিক থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত সব ক্ষেত্রেই সফল ছিলেন জিয়াউর রহমান। নেতারা বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের লক্ষ্যকে সফল করতে হলেও জিয়ার আদর্শকে অনুসরণ করতে হবে। বর্তমান সংকট মোকাবেলায় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে উল্লেখ করে নেতারা বলেন, সংকট থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিতে হবে। কেন চাইছি আমরা নির্বাচন? চাইছি যে নির্বাচন ছাড়া, একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না, সেই ম্যান্ডেট পাওয়া যায় না, সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না, যারা বিশেষ বিশেষ বড় রকমের সিদ্ধান্ত নিতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চায়, এজন্য সবাইকে একজোট থাকতে হবে। একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে, সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম আইন কানুনের সংবিধান যে সময়টি বেঁধে দিবে, সেই সময় পরে পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে। জবাবদিহিতা, ভোটই একমাত্র, ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে। জবাবদিহিতা যদি রাষ্ট্রে, সমাজে, সকল জায়গায় যদি আমরা জবাবদিহিতা তৈরি করতে পারি, তাহলেই ধীরে ধীরে আমরা এগোতে সক্ষম হব। দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক করে দিয়ে তারেক রহমান বলেন, বিভ্রান্ত না হয়ে জনগণ যেভাবে চায় সেভাবে চলতে হবে, অন্যথায় বিপদ হতে পারে। দিন শেষে সেই জনগণের কাছেই যেতে হবে। জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয়, আপনার আমার কিন্তু কোনো স্থান নেই। কিছু কিছু রাজনৈতিক শক্তি, যেই হোক না, যত ছোট বড়ই হোক না কেন, তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে, ওই মোটরসাইকেল আলাদের কিছু কাজ কামের কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে। আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মীবৃন্দ। বারে বারে আমি বলছি, আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি, সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন। নিজের মনে যতই বড়াই করুন, আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে, অন্যদের কি এত আছে? এত বড়াইয়ের কিছু নেই। জিয়াউর রহমান যেভাবে মানুষের কাছে জনপ্রিয় হয়েছিলেন তা অনুসরণ করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার ও নির্বাচন একই সাথে চলতে পারে। তার মতে জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত না করলে তা গ্রহণযোগ্য হবে না বলেও সতর্ক করেন বিএনপি মহাসচিব। রিপোর্ট মইনুল হাসানের। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিনে সকাল থেকেই নেতাকর্মী অনুসারীদের ভিড় তার সমাধি প্রাঙ্গণে। পুরো সংসদ ভবন এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। বিপুল জনতার ভিড় ঠেলে নীতি নির্ধারকদের নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রতিষ্ঠাতার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। মহান মুক্তিযুদ্ধ থেকে স্বাধীন দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সমৃদ্ধ বাংলাদেশের যাত্রায় জিয়াউর রহমান বীরুত্তমের অবদান তুলে ধরেন মির্জা ফখরুল। জিয়াউর রহমান একদিকে যেমন একজন সৈনিক ছিলেন, বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন, ঠিক একইভাবে তিনি বাংলাদেশকে একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য অতি অল্প সময়ের মধ্যে সমস্ত ক্ষেত্রগুলোকে নতুন সংস্কার করে তিনি জ্বালিয়ে কাজ শুরু করেছিলেন। এবং তিনি প্রথম বাংলাদেশে যে সংস্কার, অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা থেকে
বহুদলীয় শাসন ব্যবস্থাতে নিয়ে আসেন। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব আবারও দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যারা যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, একতরফাভাবে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা জনগণ মেনে নেবে না। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। এদিকে বিএনপি ও সহযোগী সংগঠন নানা আয়োজনে দেশব্যাপী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মদিন পালন করছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন কমিশনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন UNDPর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি শুরু হচ্ছে সোমবার। এ কাজে সহায়তার জন্য নির্বাচন কমিশনকে ল্যাপটপ, স্ক্যানার ও ব্যাগ সহ বিভিন্ন সরঞ্জাম হস্তান্তর করে UNDP। এ উপলক্ষে নির্বাচন কমিশনে আয়োজিত অনুষ্ঠানে CEC সহ 4 নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, চাহিদা বিবেচনায় UNDPর কাছ থেকে সহযোগিতা নেওয়া হবে। ইলেকশন প্রসেসে অনেক কিছু লাগে, তো আমরা আশা করবো যে হয়তো ওনাদের কাছ থেকে সহায়তা পাবো। এই ইন দ্য মিটার নিড অ্যাসেসমেন্ট টিম উইল ওয়ার্ক অন দিস দ্য রিকোয়ারমেন্টস ইন ফিউচার। এ সময় এবছরের মাঝামাঝিতে নির্বাচন আয়োজনে বিএনপির দাবির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রধান উপদেষ্টার দেওয়া টাইম ফ্রেম আবারও স্মরণ করিয়ে দেন CEC। উই হ্যাভ নট গাইডেড বাই দ্য পলিটিক্যাল স্টেটমেন্টস। এই রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। একদম মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। ভোটার তালিকা হালনাগাদ কাজে কারিগরি সহায়তার পাশাপাশি জনসচেতনতা বাড়াতেও UNDP কাজ করবে বলে জানান সংস্থাটির প্রতিনিধি। We have received a list of equipment. Some of it we have already provided or we are providing today. Some of it will come in the coming weeks. We've also worked or are working now with the Elections Commission on communications campaign, raising awareness of the importance of also this voter registration exercise. ভোটার তালিকা হালনাগাদের কাজে সারা দেশে 65,000 মানুষ কাজ করবে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ও ভারতের নাগরিক এবং সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনার পর স্বাভাবিক রয়েছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত পরিস্থিতি। সীমান্তের উভয় পাশে নিয়মিত টহল দিচ্ছে বিজিবি ও BSF সদস্যরা। এদিকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, রক্ত ঝরবে কিন্তু সুরক্ষিত থাকবে বর্ডার। অবৈধভাবে কাউকে দেশের ভেতরে ঢুকতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাশনা দাসের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মধ্যবর্তী এলাকায় BSF ও ভারতীয় নাগরিকদের আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে শনিবার বাংলাদেশি নাগরিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে বিজিবি ও BSF এর পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। এরপর থেকে সীমান্ত এলাকায় চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চলছে বিজিবির নিয়মিত টহল। সতর্ক অবস্থায় এলাকাবাসী। আমরা সাধারণ জনগণ একে একে আস্তে আস্তে ওই পুরোটাই যখন ঘেরা ফেলা হয়েছে, তখন আমরা ওখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা সবাই জনগণ এসে ঝাঁপিয়ে পড়ি। আমরা প্রতিবাদ করার জন্য প্রস্তুত আছি, নিজের বাংলাদেশ জন্মভূমি রক্ষার জন্য। গম, সরষা এবং ভুট্টা, পেঁয়াজ অনেক ফসল নষ্ট করে ফেলেছে তারা। বিরোধপূর্ণ 1200 গজ কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। একই সঙ্গে ওপারে টহল দিচ্ছে BSF জওয়ান। বিজিবির পক্ষ থেকে আমাদের সকল নাগরিক এবং জনগণের জন্য রিকোয়েস্ট হচ্ছে, কেউ যেন শূন্য লাইন অতিক্রম না করে। কারণ হচ্ছে
শূন্য লাইন অতিক্রম করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হতে পারে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত আছে বলে দাবি জানান তিনি। আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তের এই সাইডে কেউ কোনোদিন আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ কাটা নিয়ে সংঘর্ষে বিএসএফ এর 2 জওয়ান আহত হয়েছে বলেও জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের বাসা থেকে 16 লাখ টাকা উদ্ধার করেছে দুদক। পাওয়া গেছে 4.5 কোটি টাকার এফডিআর ও সঞ্চয়পত্র। সকালে তার ধানমন্ডির বাসায় অভিযান চালায় দুদক। এছাড়া দুর্নীতির অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও মন্ত্রী পরিষদের সাবেক সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগ দুর্নীতি অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিচ্ছে কমিশন। রিপোর্ট মাহবুব কবির চপলের। সাবেক ব্যাংক কর্মকর্তা এস.কে. সুরের বাসা যেন আরেক ব্যাংক। বিভিন্ন স্থানে সুরক্ষিত রাখা হয় টাকা, কিন্তু সুরক্ষা দিতে পারেননি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। তিনি ডেপুটি গভর্নর থাকার সময় 2016 সালে $10 কোটি চুরি হয়, যার সাথে তার সম্পৃক্ততার অভিযোগ আছে। দুর্নীতির মামলায় গত 14 জানুয়ারি এস.কে. সুরকে গ্রেফতার করে দুদক। আমরা একটা জব্দ তালিকা করেছি এবং দেখতে পেয়েছি যে এখানে 16,25,000 টাকা নগদ টাকা আমরা পেয়েছি, এবং এছাড়াও সঞ্চয়পত্র, বিমা, মেয়াদি আমানত, ফিক্সড ডিপোজিট সহ প্রায় 4,45,00,000 টাকার ডকুমেন্ট আমরা পেয়েছি। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে থাকা সাইমা ওয়াজেদ পুতুলের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে দুদক। নিয়োগ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে সংস্থাটিতে চিঠি পাঠাবে কমিশন। সাইমা ওয়াজেদ পুতুলের যেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অনুসন্ধান দল যেখানে যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেই সব দপ্তরে পত্র যোগাযোগ করবেন, ঘটনাস্থল পরিদর্শন করবেন, অভিযোগ প্রমাণে সহায়ক যারা থাকবেন তাদের সকলকে তাদের বক্তব্য গ্রহণ করা হবে। এদিন 35 কোটি টাকা অবৈধ সম্পদের অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর 30 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মামলা হয়েছে সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে। তদন্তকারী দল বা যে ক্ষেত্রে অনুসন্ধান চলছে, অনুসন্ধানকারী কর্মকর্তা তারা এখতিয়ারবান, তারা ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন হবে সবকিছুই করবেন। দুর্নীতির মামলার আসামিদের গ্রেফতারে অভিযান জোরদার করা হবে বলে জানান দুদক মহাপরিচালক। পর্যায়ক্রমে সবকিছু আসবে। এবং মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ফুটবলের সম্পর্ক কাজে লাগিয়ে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে আর্জেন্টিনার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেইসা সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। এ সময় রাষ্ট্রদূত সেইসা বাংলাদেশের মধ্যে অনেক অনাবিষ্কৃত সহযোগিতার ক্ষেত্র রয়েছে যা উভয় দেশের জন্য সম্ভাবনা তৈরি করতে পারে। প্রধান উপদেষ্টাকে বুয়েনোস আয়ারেসে বাংলাদেশের দূতাবাস খোলার বিষয়টি বিবেচনা নেয়ার অনুরোধ করেন তিনি। যৌথ বিনিয়োগ, তুলা, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, নারী, ফুটবল, এলএনজি ও ধানের রোগ প্রতিরোধের বিষয়ে কাজ করার উপর জোর দেন রাষ্ট্রদূত মার্সেলো সেইসা। আর্জেন্টিনায় মাইক্রো ফাইন্যান্স চালুর জন্য বাংলাদেশের সহযোগিতাও চান তিনি। বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। তিনি বলেন, সমাজের সুবিচার, ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা এবং মানুষের মানবিক মর্যাদা সমুন্নত রাখতে সাংবাদিক সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। গুজব, অপপ্রচার ও বিকৃত তথ্য প্রচার প্রতিরোধ এবং এই বিষয়ে জনগণকে সচেতন করতে গণমাধ্যমের কার্যকর ভূমিকার উপর জোর দেন রাষ্ট্রপতি। এ সময় সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভুল ধরিয়ে দেওয়ার মাধ্যমে ডিআরইউ সদস্যদের
পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান মোহাম্মদ শাহাবুদ্দিন। বৈঠকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যক্রম তুলে ধরে সাংবাদিকদের কল্যাণে নেয়া বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকারের সহযোগিতা চাওয়া হয়। প্রশাসনের উদাসীনতায় রাজধানীর কামরাঙ্গীরচরের বুড়িগঙ্গা নদী ভরাট করে চলছে উন্নয়ন কাজ। দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে ট্রাকে ট্রাকে ময়লা ফেলে ধ্বংস করা হচ্ছে নদী প্রকৃতি। এ সময় তাদের হাতে নাতে ধরে ফেলে এটিএন বাংলা। পরে তারা দাবি করেন ৮ লেনের সড়ক নির্মাণের জন্য নদীর একটা অংশ ভরাট করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড NDE। তবে দক্ষিণ সিটি বলছে নদী ভরাট করে উন্নয়ন কাজের কোনো সুযোগ নেই। এহসানুল গনি স্বজনের ক্যামেরায় আদ্দিন সজীবের রিপোর্ট। প্রাণ প্রকৃতি রক্ষায় যেখানে দখলমুক্ত করে নদী খনন করে প্রশাসন, সেখানে খোদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে বুড়িগঙ্গা নদী ভরাট করা হচ্ছে কামরাঙ্গীরচরের স্টিল পুলের পাশে। ট্রাকে ট্রাকে ফেলা ময়লার ঢিপে ইতিমধ্যেই ৩০ ফুট দখল হয়েছে। দায়িত্বরত সুপারভাইজার এটিএন বাংলাকে দেখে দ্রুত সটকে পড়তে চান। বারবার জিজ্ঞাসার পর জানান, রায়ের বাজার থেকে ইসলামবাদ বাগানবাড়ি পর্যন্ত ৮ লেনের সড়ক নির্মাণের কাজ চলছে। তবে কোন ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজটি করছে তা বলতে নারাজ। 1 মাস কাজ করতেছি। 1 মাসে কত ট্রাক মাটি ফেলছেন এখানে? 80-100। 80-100। আপনার নামটা কি? আমার নাম কেন? আপনি সিটি কর্পোরেশন জান, আপনি সুপারভাইজার, তাই তো? আপনি কাট দেন। শুরুতে তাদের অস্থায়ী অফিসে নিয়ে যেতে চান, শেষ পর্যন্ত তাদের প্রজেক্ট ইঞ্জিনিয়ার দাবি করা এই ব্যক্তি ছুটে আসেন। এটা রাস্তা এক্সটেনশনের জন্য। এখানে ভরাট যে করতেছেন এটা কতদিন ধরে? আপনার যা কোশ্চেন এভরিথিং আপনি সিটি কর্পোরেশনের সাথে কথা বলেন। ওরাই আপনাকে ডিটেইলস বলে দিবে, কত টাকার প্রজেক্ট এভরিথিং সব ওনারা বলে দিবে। কি কোনো মেজর সমস্যা? হ্যাঁ, আমাদের মেজর সমস্যা আছে। জানালেন সিটি কর্পোরেশনের এই উন্নয়ন কাজটি করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড NDE। কোনটা নদী? এটা নদী। এটা কি? এটা নদী আপনার মনে হইতাছে? যারা নীতি নির্ধারক তারা যদি এটাকে নদী ভাবতো তাহলে এটার প্রপোজাল দিত না। 24-এর 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর যখন নতুন করে বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা জনমনে, তখন এমন কর্মকাণ্ডে হতবাক অনেকে। সিটি কর্পোরেশনের কাজ কি নদী ভইরা না খনন কইরা? না, আপনাদের সাথে কোনো কথাই বলতেছে না, চোরের মতন ভাইয়া জায়গা। পদত্যাগ করার এই 2-3 মাস আগে খনন করছিল, এখন আবার এটা ভরাট করে। প্রশাসনের উদাসীনতা আর প্রভাবশালীদের এমন দৌরাত্মে ক্ষুব্ধ স্থানীয়রা। এখন আজকে এসে দেখলাম আবার ওই জায়গাটুকু আবার ভরাট করে ফেলছে, সেটাও কিন্তু সিটি কর্পোরেশনই ভরছে। নদী জীবন্ত সত্তা, সেটা আদালতে রায় হওয়ার পরও কেন নদীকে হত্যা করতেছে? অনেক চেষ্টার পর এই বিষয়ে কথা হয় ঢাকা দক্ষিণ সিটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভুইয়ার সঙ্গে। নদী ভরাট শুধু সিটি কর্পোরেশন না, কেউ দিতে পারে না। নদী তো প্রাকৃতিক জলপ্রবাহ, এটা কেউ দিতে পারে না। তার কথার সূত্র ধরে অতিরিক্ত প্রধান প্রকৌশলী বোরহান উদ্দিনের সঙ্গে কথা বলার চেষ্টা করেও বিস্তারিত জানা সম্ভব হয়। আমি একটু ব্যস্ত আছি, পরে ব্যাক করতে হবে। মূল সড়ক থেকে অন্তত 40 ফিট পর্যন্ত নদী ভরাট করা হয়েছে। কেন এমন হলো তা সাধারণ মানুষের জানা নেই। তবে যতটুকু শোনা যাচ্ছে তাতে করে এখানে রাস্তা করা হবে। নদী ভরাট করে কেন রাস্তা করার পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা নিয়ে সাধারণ মানুষ ক্ষুব্ধ। তারা বলছেন এমনিতেই নদীর কালো পানি, দুর্গন্ধ, থাকা যায় না অবস্থা। অথচ এখানেই একটা সময় অনেকেই গোসল করেছেন, সাঁতার কেটেছেন। তারা চান নদীর দুরবস্থা কাটিয়ে একটা সুন্দর ভালো পরিবেশ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, কামরাঙ্গীরচর, ঢাকা। নদীপথ নিরাপদ ও নির্বিঘ্ন করতে নৌ পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন ডিআইজি মিজানুর রহমান। রাজধানী পুলিশ প্লাজায় নৌ পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। শীতলক্ষ্যা নদীর মোহনায় জাহাজ ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত চক্রের 8 সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। মনির হোসেন তপুর রিপোর্ট। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 10 জানুয়ারি মুন্সিগঞ্জের মুক্তারপুরে শীতলক্ষ্যা নদীতে 360 মেট্রিক টন ফার্নেস অয়েল বহনকারী একটি জাহাজ থামায় সংঘবদ্ধ ডাকাত দল। জাহাজের স্টাফদের দেশীয় অস্ত্রের মুখে 3.5 কোটি টাকার তেল আরেকটি জাহাজে নিয়ে পালিয়ে যায় তারা। তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে 8 ডাকাতকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ নৌ পুলিশ। পুলিশ সুপার আলমগীর হোসেন জানান তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই 7 দিন ধরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে, এই তেলটা বিক্রি করার চেষ্টা হয়তো করেছিল, কিন্তু সেটা করতে পারে না। আমরা পুরাটাই এটা যে ডাকাতি পুরাটাই উদ্ধার করতে সক্ষম হয়েছি। কেউ যদি এগুলা না কিনে এই সমস্ত অবৈধ মালামাল
তাহলে কিন্তু বিক্রিও সুযোগ থাকবে না। সুতরাং তারা কিন্তু আমাদের এখন মূল টার্গেটের একটা পার্ট। মালামাল নিয়ে এই জাহাজটা এখন ছেড়ে আসছে, এখানে আসতেছে, এখানে ভিতরে একজন দুজন থাকে যারা এই তথ্যগুলো ওদের দেয় এবং টাইমলি ওই জায়গায় তারা উৎপত্তি থাকে। 5 আগস্ট পরবর্তী নৌপুলিশের সংস্কার ও নদীপথের নিরাপত্তা সম্পর্কে জানতে চাওয়া হয় ডিআইজি মিজানুর রহমানের কাছে। আমাদের সবগুলা নৌ থানা ফাঁড়ি কিন্তু এখনো চালু করা সম্ভব হয়নি। আমাদের 149টা নৌ থানা ফাঁড়ির মধ্যে মাত্র 121টা নৌ থানা ফাঁড়ি এখন চালু রয়েছে। নৌ পুলিশের সক্ষমতা আরো বৃদ্ধি করা যায় এবং নৌ পুলিশকে আরো বেশি খুব দ্রুততার সাথে কাজে লাগানো যায় সেই চেষ্টা অব্যাহত আছে। গেল 18 দিনে 162টি লাইসেন্সবিহীন বাল্কহেড, অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত 17টি ড্রেজার, 79টি নৌযান জব্দ করে 132টি মামলা করেছে নৌ পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ব্যাংকের খেলাপি ঋণ 2 থেকে 3 ভাগ থাকা সহনীয় বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির আর্থিক সক্ষমতা বাড়াতে সরকারের সামাজিক সুরক্ষা তহবিলের অর্থ রাখার তাগিদ দেন তিনি। এ সময় কর্মসংস্থান ব্যাংককে প্রচলিত ব্যাংকে না আসার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। আশ্বাস দেন তহবিল যোগানের। শারফুল আলমের রিপোর্ট। সরকারি বিভিন্ন সংস্থা থেকে প্রশিক্ষণপ্রাপ্তরা সহজ শর্তে ও কম সুদে ঋণ নিতে পারেন বিশেষায়িত কর্মসংস্থান ব্যাংক থেকে। অনুষ্ঠানে জানানো হয়, ক্ষুদ্র ঋণ বিতরণের কারণে এই ব্যাংকের আদায় 95 ভাগেরও বেশি। ব্যবস্থাপক সম্মেলনে গভর্নর প্রশংসা করলেন কর্মসংস্থান ব্যাংকের কার্যক্রমের। আর্থিক তহবিল স্বল্পতাটা আমাদেরকে বিবেচনায় নিতেই হবে। আমাদের সোশ্যাল প্রোটেকশনের কিছু রিসোর্স রেগুলার ভিত্তিতে যদি আমরা এখানে দিই এবং মনিটরিং করি, তাহলে কিন্তু এটা রিসোর্স বেসটা বাড়বে। ডিজিটাইজেশনের মাধ্যমে আপনারা জনবলের স্বল্পতা কাটাতে পারবেন। 2.5 থেকে 3.5% মতো আপনাদের এনপিএল, সেটা খুব বেশি নয়। সার্টেনলি আমাদের ব্যাংকিং খাতের চাইতে অনেক ভালো। 2-3% একটা সহনীয় পর্যায়, কিন্তু তার থেকে বেশি যেন না হয় সেই চেষ্টাটা আমাদের করতে হবে। তহবিল বাড়াতে সরকারের সামাজিক সুরক্ষায় দেয়া বরাদ্দের অর্থ কর্মসংস্থান ব্যাংকে রাখার পরামর্শ দেন গভর্নর। এ সময় ব্যাংকের চেয়ারম্যান প্রচলিত ব্যাংকিং এর অনুমতি চান অর্থ উপদেষ্টার কাছে। আমাদেরকে অনুমতি দেওয়া হোক, আমরা জেনারেল ব্যাংকে চালু করব। পরে অর্থ উপদেষ্টা তার নাকচ করে দিয়ে তহবিল যোগান দেওয়ার আশ্বাস দেন। আমি মনে করি চট করে আপনারা জেনারেল ব্যাংকিং এর দিকে না যাওয়াটা হতে বেটার হবে। কারণ জেনারেল ব্যাংকিং এ গেলে কিন্তু এখন যেভাবে আপনারা ম্যানেজ করছেন ফোকাস, জেনারেল ব্যাংকিং এ গেলে কিন্তু নানা রকম সমস্যার সমাধান এবং সেই ক্ষেত্র প্রসার হবে, সমস্যাও প্রসার হবে এবং সেটাকে ম্যানেজ করা কিন্তু ডিফিকাল্ট। এর আগে ব্যাংকটির বিশেষ ঋণ বিনিয়োগ স্কিম সঞ্চিতার উদ্বোধন করা হয়। দেশ জুড়ে 277টি শাখায় ঋণ কার্যক্রম পরিচালনা করা কর্মসংস্থান ব্যাংকের 36 ভাগেই নারী উদ্যোক্তা বলে অনুষ্ঠানে জানানো হয়। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের রাজধানী তেহরানের সুপ্রিম কোর্ট ভবনে 2 বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যার পর বন্দুকধারী আত্মহত্যা করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRNA জানায়, নিহত 2 বিচারক হলেন আলী রাজিনি ও মোহাম্মদ মগিশে। তারা দুজন জাতীয় নিরাপত্তা, নজরদারি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত মামলাগুলোর বিচারে যুক্ত ছিলেন। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। শৈশব থেকেই শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে বলে মনে করেন শিক্ষাবিদরা। বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের 24তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তারা একথা বলেন। এ সময় বক্তারা বলেন, প্রথম থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষা কারিকুলাম এমনভাবে করতে হবে যাতে মুখস্থ বিদ্যার উপর চাপ কমিয়ে সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের মতো বিষয়গুলো ছবি এবং গ্রাফিতির মাধ্যমে তুলে ধরতে পারে শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভিসি ডক্টর SM মাহবুবুল হক মজুমদার। পার্টেক্স খেলার খবর।
ডেভিড মালানের অপরাজিত 50-তে 19 বল হাতে রেখে চিটাগং কিংসকে 6 উইকেটে হারালো ফরচুন বরিশাল। 122 রানের টার্গেটে নেমে দলের 53 রানে তামিম ইকবাল, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহর উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল। পঞ্চম উইকেটে মোহাম্মদ নবীকে নিয়ে 44 বলে 69 রানের জুটি গড়ে 19 বল হাতে রেখে 4 উইকেটে 122 রান সংগ্রহ করে দলের জয় নিশ্চিত করেন ডেভিড মালান। ম্যাচ সেরা মালান 41 বলে 56 রানে অপরাজিত থাকেন। 26 রানে অপরাজিত থাকেন নবী। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে চিটাগং কিংস। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের 35 রানে 8 উইকেটে 121 রানের পুঁজি পায় বন্দরনগরীর দলটি। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত তারুণ্যের উৎসবকে সামনে রেখে আগামী 25 জানুয়ারি থেকে দেশব্যাপী শুরু হচ্ছে বাফুফে অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল লিগ। বিকেএসপি সহ দেশের 64 জেলার 11টি ভেন্যুতে খেলা হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে এক জমকালো আয়োজনে এই ফুটবল লিগের লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব রেজাউল মাকসুদ জাহিদি সহ বাফুফের কর্মকর্তারা। আঞ্চলিক পর্বের 11 চ্যাম্পিয়ন ও স্বাগতিক নোয়াখালী জেলাকে নিয়ে নোয়াখালীতে হবে টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। সংবাদ শেষ করব তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। বিডিআর বিদ্রোহী হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও সাজা শেষ হওয়া 2 শতাধিক আসামির বিস্ফোরক মামলায় জামিন, খুশি স্বজনরা। পরবর্তী সাক্ষ্য 10 ফেব্রুয়ারি। অনুপ্রবেশকারীরা বিএনপিতে ঢুকে দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে, অভিযোগ তারেক রহমানের। শ্রদ্ধা ভালোবাসায় শহীদ জিয়াউর রহমানের জন্মদিন পালন। একই সাথে চলতে পারে সংস্কার ও নির্বাচন, মন্তব্য মির্জা ফখরুলের। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ধরেই চলছে ভোট আয়োজনের প্রস্তুতি, জানালেন সিইসি। সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বাসা থেকে 16 লাখ টাকা উদ্ধার। পুতুলের নিয়োগ দুর্নীতি অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিচ্ছে দুদক। এবং 15 মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর, স্বস্তি ফিরেছে ফিলিস্তিনির মাঝে। স্বাগত জানালো বিভিন্ন দেশ ও সংগঠন। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।